কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তা আজকের যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট ডাই। ডাইরেক্ট ডাইয়ের স্ট্রাকচার, অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের প্রপার্টিস, কোন ফাইবার ডিরেক্ট ডাই দিয়ে আমরা ডাইং করে থাকি এবং ডাইং প্রসিডিউর, অ্যাপ্লিকেশন মেথড, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আসি আমরা ডাইরেক্ট ডাইয়ের ইন্ট্রোডাকশন, এটা কেমন হতে পারে। ডেফিনেশন, ডাইরেক্ট ডাই কাকে বলে? এই ডাইসের নাম দেখেই আমরা বুঝতে পারতেছি যে ডাইরেক্ট ডাই সরাসরি অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় এবং এই ধরনের ডাই স্টাফগুলোর সরাসরি আকর্ষণ ক্ষমতা আছে টেক্সটাইল ম্যাটেরিয়ালের উপর অ্যাজ ওয়েল অ্যাজ সেলুলোজিক ম্যাটেরিয়ালের উপর। তো সেলুলোজিক ম্যাটেরিয়াল যেমন কটনের প্রতি এই ডাইরেক্ট ডাইসের হচ্ছে ডিরেক্ট অ্যাফিনিটি আছে এবং ডিরেক্ট ডাইস দিয়ে সেলুলোজিক ফাইবার, কটন ফাইবার ডাইং করার জন্য এক্সট্রা কোনো কেমিক্যাল প্রয়োজন হয় না, মর্ডান্টিং, ফিক্সিং অথবা আদার্স কোনো কেমিক্যালের প্রয়োজন হয় না, যে কারণে এই ডাইকে আমরা ডিরেক্ট ডাই বলে থাকি। ডিরেক্টলি উই ক্যান অ্যাপ্লাই ডিরেক্টলি টু ডাই সেলুলোজিক ম্যাটেরিয়াল, দ্যাটস ওয়াই উই ক্যান সে দিস ডাই ইজ ডিরেক্ট ডাই। এটাকে যদি আমরা একটু এইভাবে বলি, ডিরেক্ট কটন ডাইস হ্যাভ ইনহেরেন্ট সাবস্টেন্টিভিটি, সহজাত সাবস্টেন্টিভিটি আছে, আকর্ষণ ক্ষমতা আছে, অ্যাফিনিটি আছে টু কটন or other cellulosic material. Direct dyes interact with cellulosic material with assistance of electrolyte. আমরা এখানে huge amount of global salt, different kind of salt we can use to dye to accelerate the dye exertion percentage. Dye penetration, dye exertion percentage এটা অ্যাক্সেলারেট করার জন্য সাধারণত আমরা সল্ট এখানে ইউজ করে থাকি, আর আদার্স কোনো মর্ডান্টিং কেমিক্যাল আমাদের প্রয়োজন নাই অ্যাফিনিটি বাড়ানোর জন্য, যে কারণে এটাকে আমরা ডিরেক্ট ডাই বলে থাকি। একে ডিরেক্ট কটন ডাইও বলা হয়ে থাকে। আচ্ছা, ডিরেক্ট ডাইসের ইন্ট্রোডাকশনে আরও বলতে পারি যে ডিরেক্ট ডাই সাধারণত এটার ডাইস মলিকুল সাইজ ছোট হয়ে থাকে এবং হাইলি ওয়াটার সলুবল হয়, আর এটার ফাইবারের ডাইং করার পরে ওয়াশিংয়ের যদি টেম্পারেচার হিট একটু বেশি থাকে এবং ওয়াশিংয়ের ক্ষেত্রে কালার ব্লিড করে বেশি, যে কারণে ওয়াশ ফাস্টনেস, কালার ফাস্টনেস টু ওয়াশিংয়ের খারাপ হয়ে থাকে। কিন্তু মডিফাইড ডাইরেক্ট ডাই, কিছু কমপ্লেক্স ডাইরেক্ট ডাই আছে যেগুলোর হচ্ছে ফাস্টনেস প্রপার্টিস অনেক ভালো। আর এই ডাই দিয়ে আরও বেশ কিছু ফাইবার ডাইং করতে পারি, যেমন হচ্ছে রেয়ন, সিল্ক, উল। এই প্রোটিন ফাইবারগুলোও আমরা রিজেনারেটেড ফাইবার এবং প্রোটিন, উল, সিল্ক ফাইবারও আমরা ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করতে পারি। এটা হচ্ছে ডিরেক্ট ডাইসের ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, যেটাই বলি না কেন আমরা এইভাবে বলতে পারি। ডিরেক্ট ডাই, this type of dyes have inherent attraction substantivity to the textile material as well as cellulosic material like cotton. We can apply this dye directly, so we can say this dye is called direct dyes. আর এটা দ্বারা আরও আদার্স কিছু ফাইবার আমরা ডাইং করতে পারি, প্রোটিন, ন্যাচারাল প্রোটিন লাইক এস উল, সিল্ক অ্যান্ড রিজেনারেটেড রেয়ন, এইগুলো আমরা ডাইং করতে পারি। এটাগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, ডেফিনেশন অফ ডিরেক্ট ডাইস। এখন আসো কেমিক্যাল কনস্টিটিউশন অফ ডিরেক্ট ডাইস।
সাধারণত সালফোনেটেড অ্যাজো ডাইস, এটাই হচ্ছে সালফোনেটেড অ্যাজো গ্রুপযুক্ত ডাইসগুলো হচ্ছে ডিরেক্ট ডাইস। এটা বিভিন্ন ধরনের অ্যাজো গ্রুপযুক্ত হতে পারে, যেমন বাই মানে 2টা 3টা পলি, বিভিন্ন অ্যাজো গ্রুপ এক বা একাধিক অ্যাজো গ্রুপ যুক্ত ডাইস সালফোনেটেড ডাইসগুলোকে আমরা ডিরেক্ট ডাইস বলতে পারি। আর এটার যেটা হচ্ছে যে ডিরেক্ট ডাইসের লং কোপ্লেনার মলিকুলার স্ট্রাকচার থাকে, এবং এটার আরও হচ্ছে যেমন দিস আর অফেন অফ আননোন কনস্টিটিউশন বাট হ্যাভ স্টিল বিন অ্যাজোক্সি গ্রুপ, এবং অ্যাজো গ্রুপ ছাড়াও অ্যাজোক্সি এবং স্টিলবেন গ্রুপযুক্ত ডাইসও ডিরেক্ট ডাইস হতে পারে। এখানে একটা স্ট্রাকচার আমরা দেখি, কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিরেক্ট ডাইস। এখানে যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে অ্যাজো গ্রুপ। অ্যাজো গ্রুপ এটা হচ্ছে এখানে ক্রোমোফর গ্রুপ হিসেবে আছে, ক্রোমোফর গ্রুপ অ্যাজো গ্রুপ হিসেবে আছে। এটা হচ্ছে ডিরেক্ট রেড কালারের একটা কেমিক্যাল কনস্টিটিউশন অথবা কেমিক্যাল স্ট্রাকচার। আর এটা এখানে আছে SO3 এটা সলিউবলাইজিং গ্রুপ, সালফোনেটেড গ্রুপ, সালফোনিক অ্যাসিড গ্রুপ, এখানে অক্সোক্রোমা গ্রুপ আছে। তো এটা হচ্ছে কমপ্লিট একটা ডিরেক্ট ডাইসের স্ট্রাকচার, যেখানে অ্যাজো এক বা একাধিক অ্যাজো গ্রুপ আছে, সলিউবলাইজিং গ্রুপ, সালফোনিক অ্যাসিড গ্রুপ আছে, অক্সোক্রোমা গ্রুপ আছে। তা সাধারণত এই অ্যামাইনো গ্রুপের হাইড্রোজেনের সাথে সেলুলোজের 6 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপের এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ড ক্রিয়েশন হয়ে থাকে সেলুলোজের সাথে। এটা আমরা পরে আসতেছি। তাহলে কেমিক্যাল কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে নর্মালি ডিরেক্ট ডাই হচ্ছে অ্যাজো ডেরিভেটিভস ডাইস, আর এর সাথেও স্টিলবেন থাকে, অ্যাজোক্সি আদার্স গ্রুপগুলো থাকে। এটাই হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন অফ ডিরেক্ট ডাইস। এখন আসো প্রপার্টিস অফ ডিরেক্ট ডাইস। ইন্ট্রোডাকশন অফ ডিরেক্ট ডাই অথবা ডেফিনেশন অফ ডিরেক্ট ডাই থেকেই আমরা বুঝতে পারতেছি যে প্রপার্টিস কি হতে পারে। ডেফিনেশন ইন্ট্রোডাকশনের মধ্যেই আমরা কিছু প্রপার্টিস পাই, যেমন ডিরেক্ট ডাই হচ্ছে উই ক্যান অ্যাপ্লাই ডিরেক্টলি টু দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেলুলোজিক ম্যাটেরিয়াল। তারপর হচ্ছে ডিরেক্ট ডাই ওয়াটার সলিউবল ডাই, এবং অ্যানাদার ইম্পর্টেন্ট প্রপার্টিস ইজ ডিরেক্ট ডাই ইজ অ্যানায়নিক বেসড ডাইস। যখন আমরা ডিরেক্ট ডাইকে সলভেন্টে দেব, ওয়াটারে দেব, তখন এটা কি হবে, আয়োনাইজড হবে। আয়োনাইজড হয়ে ডাই কালার পার্ট অ্যানায়নিক হবে, এবং পজিটিভ পার্টটা মেটাল পার্টটা এটা সেপারেট হয়ে যাবে আয়োনাইজ স্টেজে। যে এই জন্য এটার যখনই হচ্ছে সলিউশনে যাচ্ছে তখন এটা আয়োনাইজ হচ্ছে, এবং অ্যানায়নিক নেচারটাই হচ্ছে কালার কম্পোনেন্ট হিসেবে ফাংশন করতেছে। এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যানায়নিক ডাই। তাহলে প্রথম কি হলো, ডিরেক্ট ডাই হচ্ছে ওয়াটার সলিউবল ডাই, এবং ডিরেক্ট ডাইসের চার্জ হচ্ছে অ্যানায়নিক নেচার, আর ইট ডিপেন্ডস ইলেকট্রোলাইট ফর এক্সেশন।
ফাইবারকে ডাইং করতে হলে ফাইবারের সাথে অ্যাট্রাকশন, অ্যাফিনিটি, সাবস্ট্যান্টিভিটি অথবা পেনিট্রেশন, এই বিষয়গুলি যখন আমরা কনসিডার করতেছি, এটা ডিপেন্ড করতেছে ইলেকট্রোলাইটের উপর। সল্ট, ডিফারেন্ট কাইন্ড অফ সল্ট উই ক্যান ইউজ ফর ডিফারেন্ট টাইপস অফ শেড প্রডিউসিং। আমরা যদি চাই মিডিয়াম শেডের জন্য তাহলে এক ধরনের সল্ট ইউজ করব, যদি ডার্ক শেড হয় এক ধরনের ইউজ করব, লাইট শেডের জন্য এক ধরনের সল্ট ইউজ করব। এই সল্টগুলো এখানে ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে এক্সহশন, অ্যাট্রাকশন, সাবস্ট্যান্টিভিটি বৃদ্ধি করার জন্য। আচ্ছা, ডাইং প্রসেস ইজ ক্যারিড আউট ইন অ্যালকালাইন কন্ডিশন। ডিরেক্ট ডাই সাধারণত নর্মাল পিএস টু অ্যাবভ নর্মাল পিএস অ্যালকালাইন কন্ডিশনে ভালো কাজ করে। অ্যাসিডিক কন্ডিশনে এটার হচ্ছে ডাই শেড অল্টার হয়ে যায়, ডাইং হয় না। আর জেনারেলি অ্যাপ্লাইড ফর cellulosic as well as protein fiber. Fastness properties are average, but few complex direct dyes can show the better fastness properties. It is widely used as compared with reactive dyes. It is not widely used কারণ এটার ওয়াশিং ফাস্টনেসটা খুব একটা ভালো না, যে কারণে এটার অল্টারনেটিভ হিসেবে রিঅ্যাক্টিভ ডাই আসছে। ডিরেক্ট ডাইয়ের ডেভেলপমেন্টটাই হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই, সেখানে হচ্ছে ফাংশনাল গ্রুপকে অ্যাড করা হয়েছে, ফাংশনাল অথবা রিঅ্যাক্টিভ গ্রুপ অ্যাড করা হয়েছে, যেটার ফাস্টনেস প্রপার্টিস অনেক ভালো। ডিরেক্ট ডাই হচ্ছে চিপ ইন প্রাইস। It is widely used for local product dyeing. They have an affinity for a wide variety of fibers such as cotton. মোটামুটি ইন্ট্রোডাকশনে আমরা যা পড়েছিলাম সেম গুলোই হচ্ছে প্রপার্টিস। যদি আমরা বলে থাকি ডিরেক্ট ডাইস তাহলে এগুলো চলে আসে। আচ্ছা, তাহলে প্রপার্টিস অফ ডিরেক্ট ডাই গেল। এখন আসি আমরা আমরা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিরেক্ট ডাইস। সাধারণত ডিরেক্ট ডাই কত ধরনের হয়ে থাকে, এটা ডিপেন্ড করতেছে ডিফারেন্ট টাইপস অফ ফাংশনাল প্রপার্টিসের উপর, কী ধরনের অ্যাক্টিভিটি ফাংশনাল প্রপার্টিসের উপর ডিরেক্ট ডাই এর ক্লাসিফিকেশন ডিপেন্ড করতেছে। এটা আমরা তিনটা ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ক্লাস এ, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। ক্লাস এ তে যে ক্যাটাগরির ডাইসগুলো পড়তেছে সেগুলো হচ্ছে সেলফ লেভেলিং ডাইস। সেলফ লেভেলিং ডাইস, এটার জন্য এক্সট্রা লেভেলিং এজেন্ট ইউজ করতে হয় না। গুড মাইগ্রেশন প্রপার্টিস এবং ফাইবারের ভেতরে গেলে দেখা যাচ্ছে আনলেভেল আর ইভেন ডাইং হয় না। এই জন্য এই টাইপের ক্লাস এ টাইপের ডিরেক্ট ডাইগুলোকে আমরা বলতেছি সেলফ লেভেলিং ডাইস এবং হ্যাভ গুড মাইগ্রেশন প্রপার্টিস। এরপর ক্লাস বিতে আসতেছে। ক্লাস বিতে আসতেছে যে ডাইসগুলো, এগুলোকে আমরা বলতেছি সল্ট কন্ট্রোলেবল ডাইস। এগুলো সেলফ লেভেলিং ডাইস না। ডাইংয়ের সময় শেডের লেভেলনেস কন্ট্রোল করতে গেলে এখানে সল্ট ইলেকট্রোলাইট হিসেবে অ্যাড করতে হয়। একটা সার্টেন টাইম পর ডাই মলিকুলগুলো পেনিট্রেট, ইউনিফর্মলি পেনিট্রেট এবং ফাইবারের ভিতরে মাইগ্রেশন করতে গেলে সেখানে সল্ট ইউজ করতে হয়। এই জন্য এই ধরনের ক্লাস বি টাইপ ডাইসকে আমরা বলে থাকি সল্ট কন্ট্রোলেবল ডিরেক্ট ডাইস। ক্লাস সিতে যে ডাইসগুলো আছে এগুলো সাধারণত সেলফ লেভেলিং প্রপার্টিস থাকে না এবং শুধু সল্ট দিয়ে এর লেভেলনেস কন্ট্রোল করা যায় না, সেখানে টেম্পারেচার অ্যারাইজ করতে হয়। টেম্পারেচার মানে টেম্পারেচার রাইজ না করলে এবং টেম্পারেচার না দিলে সেখানে দেখা যাচ্ছে যে
লেভেল ডাইং হচ্ছে না, শুধু সল্ট দিয়ে লেভেলনেস কন্ট্রোল করা যাচ্ছে না। এই জন্য এখানে টেম্পারেচারটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এই ধরনের ডিরেক্ট ডাইসকে আমরা বলে থাকি টেম্পারেচার কন্ট্রোলেবল ডিরেক্ট ডাইস। এই পর্যন্ত কি তোমাদের কোনো কোশ্চেন আছে, অথবা বোঝার মতো যদি এরকম কিছু থাকে যেটা তোমরা বোঝো নাই, তাহলে সেক্ষেত্রে তোমরা কোশ্চেন করতে পারো। ওকে, তাহলে এখন আসো কেমিস্ট্রি অর মেকানিজম অফ ডিরেক্ট ডাইস। আমি প্রথমে বলেছিলাম ডিরেক্ট ডাইস হচ্ছে এক ধরনের সোডিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিড। সাধারণত অ্যারোমেটিক সালফোনিক অ্যাসিড যখন হচ্ছে আমরা এই সোডিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিডের এই ধরনের লবণকে পানিতে ডিজলভ করি, তখন হচ্ছে এটা কি হয়, আয়োনাইজ হয়। আয়োনাইজ হয়ে এটা হচ্ছে অ্যানোয়নিক পার্টটাই হচ্ছে তোমার কালার্ড কম্পোনেন্ট হিসেবে কাজ করে, আর মেটাল পজিটিভ পার্টটা, ক্যাটায়নিক পার্টটা সেপারেট হয়ে যায়। তা এখানে যে বিষয়টা হচ্ছে, সাধারণত সল্ট এই ধরনের কালার্ড কম্পোনেন্ট অথবা কালার্ড সল্টকেই আমরা সাধারণত ডাই বলে থাকি। তাহলে দেখি ডিরেক্ট ডাইসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সোডিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিড, এটার স্ট্রাকচারটা যদি আমরা এভাবে লিখি SO3N, এবং এটাকে যখন আমরা সলভেন্টে দেব, সেটা ওয়াটার হতে পারে। আমরা আইডিয়াল ওয়াটার সলভেন্টে ইউজ করি সাধারণত ডাইংয়ের ক্ষেত্রে, কনভেনশনাল মেথডে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আয়োনাইজ হয়ে যায় পজিটিভ নেগেটিভ আয়নে, এবং এটাই হচ্ছে কালার্ড কম্পোনেন্ট, এটাই আমাদের ফাইবারের সাথে ইন্টারাকশন হবে এবং ফাইবারকে কালার করে তুলবে। সাধারণত আমরা যদি সালফোনিক অ্যাসিড কনসিডার করি, সালফোনিক অ্যাসিড এর সাথে যদি আমরা সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করাই, তাহলে সোডিয়ামটা হাইড্রোজেনকে রিপ্লেস করে এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট ডাই অথবা কালার্ড কম্পোনেন্ট ডাই। সাধারণত আমরা সালফোনিক অ্যাসিডকে অ্যাসিড এবং অ্যালকালির সহযোগে বিভিন্ন ধরনের লবণ প্রডিউস হয়, এটা তোমরা জানো। তা এখানে যে সল্টটা তৈরি হচ্ছে, এই সল্টটা হচ্ছে সোডিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিড অথবা সোডিয়াম সালফোনেট। এই যে লবণটা হচ্ছে, এটাই হচ্ছে ডিরেক্ট ডাই। এটা সাধারণত অ্যালকালির সাথে যখন আমরা বিক্রিয়া করাই, তখন হচ্ছে এই সোডিয়াম সালফোনেটটা তৈরি হচ্ছে, ডিরেক্ট ডাইটা প্রডিউস হচ্ছে। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে তোমাদের, দিস ডাইং ইজ ক্যারিড আউট ইন হট সলিউশন, দ্য ডাইং রেট ইজ ইনক্রিজ। এখন এইভাবে আমরা ডিরেক্ট ডাইটা প্রডিউস করার পর যখন আমরা এই ডাই দিয়ে সেলুলোজিক অথবা কটন ম্যাটেরিয়ালকে ডাইং করব, তখন আমাদের টেম্পারেচার একটু বয়েলিং স্টেজে রাখতে হবে, 80 to 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখতে হবে। এবং এখানে সল্ট অথবা ইলেকট্রোলাইট অ্যাড করতে হবে। ইলেকট্রোলাইট এবং সল্ট দুইটা স্টেজে অ্যাপ্লাই করা যায়, একটা প্রথম স্টেজে, আরেকটা হচ্ছে হাফ ডাইং কমপ্লিট হওয়ার পরে। ডাইং সাইকেল অথবা হাফ টাইম ডাইং হওয়ার পরে বাকি 50% সল্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। প্রথম অবস্থায় যে ডাইসের সাথে ফাইবারের অ্যাফিনিটি অ্যাট্রাকশন বেশি থাকে, একটা সার্টেন লেভেল যাওয়ার পরে ডাই আর ফাইবারের মধ্যে প্রবেশ করতে চায় না, তখন সেখানে এক্সট্রা বাকি অর্ধেক সল্ট অ্যাড করা হয়, ইলেকট্রোলাইট অ্যাড করা হয়, যেটা ফাইবারের অ্যাট্রাকশন অ্যাফিনিটি বৃদ্ধি করে দেয়, জাস্ট ইলেকট্রোলাইট প্রপার্টিস গেইন করার মাধ্যমে।
When cellulose is taken into the dye bath, the dye molecule comes to the fiber surface by agitation or heating. এটা ডাইং বেসিক মেকানিজম যখন আমরা পড়েছি কিভাবে একটা ডাই মলিকুল ফাইবারের কন্টাক্টে আসে এবং সেখানে কী ধরনের ইন্টারাকশন হয়ে থাকে ডাইস মলিকুলগুলো, যেটা আমরা ওই এক্সজশন প্রপার্টিসে পড়েছি, অ্যাবজর্পশন, ডিজর্পশন, এই বিষয়গুলো যখন হয়ে থাকে তখন ডাই ফাইবারের ভেতরে প্রবেশ করে। আফটার কামিং অন দ্য ফাইবার সারফেস ইট ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য ফাইবার অ্যান্ড ক্রিয়েটস এ থিন লেয়ার অন দ্য আউটার সারফেস অফ দ্য ফাইবার, যেটা ওই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বলেছিলাম আমরা, যেটা পটেনশিয়াল বলেছিলাম, অ্যাডজর্পশন বলেছিলাম। এরপর দেখো ডাইস ফাইবারের ভেতর পেনিট্রেট হচ্ছে এবং এই পেনিট্রেট হওয়ার দুইটা ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছি, যেমন হচ্ছে সাইজ অফ ডাইস মলিকুল এবং নাম্বার অফ সোলোবলাইজিং গ্রুপ প্রেজেন্ট ইন দ্য ডাইস মলিকুল এবং অ্যাট্রাকশন নেচার অফ ডাই অ্যান্ড ফাইবার। আর এখানে একটু আগেই আমি একটা স্ট্রাকচার অঙ্কন করেছিলাম, সেখানে দেখাইছিলাম যে ডাই স্ট্রাকচারে যে অ্যামাইনো গ্রুপের থাকে সেই অ্যামাইনো গ্রুপের নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের সাথে সেলুলোজের 6 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপের ইন্টারাকশন হয়, সেখানে বন্ড ক্রিয়েশন হয়। এভাবেই হাইড্রোজেন বন্ড ক্রিয়েশন হয়, এভাবে ডিরেক্ট ডাই ফাইবারের সাথে সেলুলোজ অথবা কটন ফাইবারের সাথে বিক্রিয়া করে অথবা ডাইং কমপ্লিট করে, কালার করে। এটা হলো মেকানিজম আর কেমিস্ট্রি অফ ডিরেক্ট ডাইস। এখানে এই চিত্রে দেখো একটা বেঞ্জি ড্রেন একটা কঙ্গো রেড আছে, কালার আছে, ডিরেক্ট ডাই। এটা কিভাবে সেলুলোজের সাথে রিয়াকশন করতেছে, কিভাবে কোন ধরনের বন্ড ক্রিয়েশন করতেছে এখানে দেখানো হচ্ছে। জাস্ট এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে সেলুলোজের স্ট্রাকচার। এটা হচ্ছে সেলুলোজের স্ট্রাকচার। আর নিচে যে পার্টটা আছে যেটা এটা হচ্ছে ডিরেক্ট ডাইসের স্ট্রাকচার। এখানে অ্যাজ এ গ্রুপ আছে, অ্যাজ এ গ্রুপের সাথে যে এখানে নাইট্রোজেনের সাথে সেলুলোজের হাইড্রোক্সিল গ্রুপের নাইট্রোজেন একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েশন হচ্ছে। এভাবেই সেলুলোজের একটা পার্টে অথবা সেলুলোজের সাথে এভাবে বন্ড ক্রিয়েশন করে ডাইমলিকুলটা সেলুলোজের সাথে ফিক্স আপ হচ্ছে অথবা অ্যাটাচ হচ্ছে। সেকেন্ড টাইপ অফ ডাইরেক্ট ডাইসের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। বেঞ্জিড্রাইন রিপ্লেসমেন্ট 4,4-diamino benzoanilide CI ডিরেক্ট ব্ল্যাক 166। এটা হচ্ছে ডাইরেক্ট ব্ল্যাক কালারের একটা স্ট্রাকচার। এটা হচ্ছে সিনথেসিস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ নন জেনোটক্সিক ডিরেক্ট ডাইস জিন সিউক বে অ্যান্ড হ্যারল্ড এস ফ্রিম্যান ফাইবার্স অ্যান্ড পলিমার্স। জাস্ট এখান থেকে পিকচারটা নেওয়া হয়েছে এবং এই ডাইসের স্ট্রাকচার নেওয়া হয়েছে। এখানে বেশ কিছু ডিরেক্ট ডাইসের স্ট্রাকচার দেওয়া আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে ডাইং সাইকেল অফ ডিরেক্ট ডাইস। এখন আমরা দেখি, আচ্ছা, ডাইং সাইকেল অফ ডিরেক্ট ডাইসে যাওয়ার আগে আর একটা বিষয় একটু দেখে নিই। কেমিক্যাল, আমরা একটু আগে যে ক্লাসিফিকেশন পড়েছিলাম সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিরেক্ট ডাইস অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি অথবা লেভেলিং প্রপার্টিসের উপর ভিত্তি করে। এখন আমরা একটা ক্লাসিফিকেশন দেখব, সেটা হচ্ছে কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ডিরেক্ট ডাইস। কিসের উপর ভিত্তি করে? কেমিক্যাল কনস্টিটিউশনের উপর ভিত্তি করে আমরা ডিরেক্ট ডাইসকে ক্লাসিফাই করতে পারি। যেমন
azo derivatives direct dyes, monoazo হতে পারে, বাইএজো, মোনোএজো, ডাইএজো, ট্রাইএজো, পলিএজো, বিভিন্ন মানে এক বা একাধিক অ্যাজো গ্রুপযুক্ত অ্যাজো ক্রোমোফোর গ্রুপযুক্ত ডাইস হতে পারে। একটা এক্সাম্পল আমি দিই, যেমন হচ্ছে এটা একটা ডিরেক্ট ডাইসের স্ট্রাকচার। এটার নাম হচ্ছে ডায়াজোরাইন স্কারলেট, ওয়ান টাইপ অফ রেডিশ টাইপের ডাইস। এটা স্কারলেট, একটু রেডিশ টাইপের ডাইস। এটার ক্ষেত্রে এখানে এটা হচ্ছে আমরা যদি অ্যাজো ডেরিভেটিভসের উপর, অ্যাজো গ্রুপের উপর, সংখ্যার উপর ভিত্তি করে আমরা ডিরেক্ট ডাইকে ক্লাসিফাই করি, তাহলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি, যেহেতু একটা অ্যাজো গ্রুপ আছে এই জন্য এটা আমরা বলতে পারি অ্যাজো মোনো অ্যাজো ডাই। সেমভাবে যদি দুইটা অ্যাজো গ্রুপ থাকে কোনো ডাইসের স্ট্রাকচারে, তাহলে সেটা ধরনের ডাইকে আমরা বলতে পারি ডাইঅ্যাজো। তিনটা থাকলে ট্রাইঅ্যাজো, এবং তিনের অধিক থাকলে আমরা সেটাকে বলতে পারি পলিঅ্যাজো ডেরিভেটিভস ডাই। এর বাইরেও আর বেশ কিছু ডাই আছে অ্যাজোর বাইরে, যেমন স্টিলবেন ডেরিভেটিভস আছে, স্টিলবেন ডেরিভেটিভস ডাইস আছে। এক্ষেত্রে জাস্ট হচ্ছে ইয়েলো এবং ইয়েলো অরেঞ্জ ব্রাউন টাইপের ডাইগুলি সাধারণত আমরা স্টিলবেন ডেরিভেটিভের ক্ষেত্রে পেয়ে থাকি। তারপর থায়োজল ডেরিভেটিভ যুক্ত ডাইস আছে। থায়োজল এক্ষেত্রে জাস্ট কার্বন, এক বা একাধিক থায়োজল গ্রুপ, নর্মালি দুইটা থায়োজল গ্রুপ যদি অ্যাটাচ থাকে ডাইসের স্ট্রাকচারে, ওই ধরনের ডিরেক্ট ডাইকে আমরা থায়োজল ডেরিভেটিভস ডিরেক্ট ডাই বলে থাকি। ট্রাইফেনো ডাইঅক্সিজেন ডেরিভেটিভস আছে, তারপর থ্যালোসায়াজিন ডেরিভেটিভস আছে। এই ধরনের জাস্ট কেমিক্যাল বিভিন্ন ফাংশনাল অ্যাজো গ্রুপের উপর ভিত্তি করে বিভিন্ন অ্যাজো গ্রুপের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, ডাইকে ক্লাসিফাই করতে পারি, যেমন মোনো ডাই, ট্রাই, পলিএজো। আবার বিভিন্ন ধরনের গ্রুপের উপর ভিত্তি করে, যেমন স্টিলবেন গ্রুপের উপর ভিত্তি করে, থায়োজল গ্রুপের উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই এভাবে করতে পারি। এটা গেল কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ডিরেক্ট ডাইস। আমরা সাধারণত ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করার জন্য কি ধরনের অক্সিলিয়ারিজ অথবা অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল ইউজ করতে পারি এবং ইউজ কেন করে থাকি, এই বিষয়গুলো হচ্ছে এখন আমরা একটু জানব। আমরা যখন সেলুলোজিক অথবা কটন ফাইবার ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করতে যাব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট ইউজ করতে হবে। এর পাশাপাশি হচ্ছে লেবেলিং এজেন্ট, ওয়েটিং এজেন্ট, কারণ ডিরেক্ট ডাইসের সাবস্ট্যান্টিভিটি অনেক বেশি, যে কারণে লেবেল ডাইং করাটা একটু টাফ। আর লেবেল ডাইং করতে গেলে আমাদের লেবেলিং এজেন্ট এখানে ইউজ করতে হবে। তো প্রথমেই যদি আমরা আসি কি ধরনের কেমিক্যাল লাগে, প্রথমে আসি হচ্ছে লেবেলিং এজেন্ট। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিটার্ডিং এজেন্ট। যখনই হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা আমরা সলিউশনের ডাই দ্রবণে দেব, তখন সাথে সাথে এটার কয়েক সেকেন্ডের মধ্যে 50% ডাইং কমপ্লিট হয়ে যায়। এই যে ইনিশিয়াল এক্সজশন পার্সেন্টেজ এত হাই থাকার কারণে ডাই মলিকুলগুলো খুব কোথাও কোথাও ফাইবারে কোথাও কোথাও খুব বেশি পরিমাণ পেনিট্রেট হয়ে যেতে পারে। এই পেনিট্রেটের জন্য আনলেভেল আসতে পারে
এই আনলেবেল অথবা যাতে কোথাও খুব দ্রুত মানে পেনিট্রেট না হয় সেটা বাধা প্রদান করার জন্য এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। সেই কেমিক্যালকে আমরা লেবেলিং এজেন্ট অথবা রিটার্ডিং এজেন্ট বলে থাকি। এই রিটার্ডিং এজেন্টের কাজ হচ্ছে ডাইমলিকুলগুলো জাস্ট হচ্ছে একটা কন্ট্রোলে রাখা, যাতে ধীরে ধীরে ফাইবারের ভিতরে প্রবেশ করে, একটা টাইম আনুপাতিক হারে ফাইবারের মধ্যে প্রবেশ করতে থাকবে একসাথে একবারে, যেন কোথাও বেশি পরিমাণ ঢুকে না যায়, কোথাও কম পরিমাণ ঢুকে না যায়। এটা কন্ট্রোল করাটা মানে এক্সেশন অথবা সাবস্টেন্টিভিটি অ্যাফিনিটি, এটা কন্ট্রোল করার জন্য এই ধরনের লেবেলিং এজেন্ট আমরা ইউজ করে থাকি। আচ্ছা, টু লেভেল অফ ডাইং টু ইনশিওর অফ ইভেননেস অফ দ্য ডাই ইন দ্য ফ্যাব্রিক। এরপরে আসো 2 নম্বর টাইপে যে ধরনের আমরা কেমিক্যাল ইউজ করে থাকি, অক্সিলারিজ ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে ওয়েটিং এজেন্ট। আমরা সাধারণত ওয়েটিং এজেন্টটা ইউজ করতেছি পানির সারফেস টেনশন রিডিউস করার জন্য, যাতে খুব সহজে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা ডাই দ্রবণে দ্রবীভূত হয় এবং সারফেস যে টেনশনটাকে, যে সারফেস টেনশনের কারণে যে ধরনের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো রিমুভ করার জন্য আমরা ওয়েটিং এজেন্ট, বিভিন্ন ধরনের ওয়েটিং এজেন্ট ইউজ করে থাকি। ডিটারজেন্টও আমরা ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের ডিটারজেন্ট আছে, সেই ডিটারজেন্টগুলো ওয়েটিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এরপরে আসে 3 নম্বর হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট হিসেবে আমরা সাধারণত 3 ধরনের সল্ট ইউজ করে থাকি নর্মালি: সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, গ্লোবার সল্ট। এই 3 ধরনের সল্ট আমরা ইউজ করে থাকি। সল্টের কাজ হচ্ছে হেল্প টু ডাই এক্সজেশন। ডাই এক্সজেশন করার জন্য এই ইলেকট্রোলাইট অথবা সল্ট এখানে কাজ করতেছে। Sodium chloride used for is a number 1 type of salt we can use for the dark shade. মানে যদি আমরা হাই কনসেন্ট্রেটেড শেড, ডার্ক শেড ও ডেপথ অফ কালারের, হাই ডেপথ অফ কালারের শেড প্রডিউস করতে চাই, তাহলে আমাদের সোডিয়াম ক্লোরাইড ইউজ করতে হবে, স্ট্রং সল্ট। এরপর হচ্ছে সোডিয়াম সালফেট, এটার জন্য আমরা মিডিয়াম ডেপথ অফ শেড প্রডিউস করতে চাইলে আমরা সোডিয়াম সালফেট ইউজ করব। আর যদি লাইট শেড হয়ে থাকে তাহলে আমরা গ্লোবার সল্ট ইউজ করব। গ্লোবার সল্ট জাস্ট হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় এবং এটার ফাংশনালিটি, লেভেলনেসের ক্ষেত্রে সব দিক থেকেই এটা খুবই ভালো। আর এরপরে আসা হচ্ছে সোডা অ্যাশ, কস্টিক সোডা মানে অ্যালকালি। অ্যালকালি আমরা নর্মালি ইউজ করে হচ্ছে কাস্টিক সোডা অ্যান্ড সোডা অ্যাশ। কাস্টিক সোডা আমরা কিছু কিছু ক্ষেত্রে ইউজ করে থাকি যদি মানে ডাই মলিকুল বেশি পরিমাণ ফাইবারের মধ্যে পেনিট্রেট করার প্রয়োজন হয় অথবা শেডের ডেপথ খুব বেশি হয়, মানে ডার্ক শেড হয়, সেক্ষেত্রে আমরা স্ট্রং অ্যালকালি যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ইউজ করতে পারি। আর যদি এরকম হয় যে মিডিয়াম এবং লাইট শেডের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা সোডিয়াম কার্বনেট ইউজ করতে পারি, নর্মালি করা হয়ে থাকে। সোডিয়াম কার্বনেটটা মিডিয়াম লাইট শেডের জন্য বেশি ইউজ করা হয়ে থাকে এবং ডার্ক শেডের জন্য আমরা স্ট্রং অ্যালকালি কাস্টিক সোডা ইউজ করে থাকি। এই অ্যালকালির কাজটা হচ্ছে পিএইচ কন্ট্রোল করা। সাধারণত আমি বলেছিলাম যে ডিরেক্ট ডাই, ম্যাক্সিমাম ডিরেক্ট ডাই হচ্ছে নিউট্রাল টু অ্যালকালাইন কন্ডিশনে বেশি পারফরমেন্স শো করে, অ্যাফিনিটি, সাবস্টেন্টিভিটি, এক্সজেশন ভালো হয়। এই জন্য হচ্ছে আমরা পিএইচ কন্ট্রোল করতে চাইলে অবশ্যই আমাদের অ্যালকালি লাগবে। টু ইনক্রিজ দ্য ইফেক্টিভনেস অফ সল্ট, সল্টের ইলেকট্রোলাইট যে প্রপার্টিস, এই প্রপার্টিসটাকে অ্যাক্সেলারেট করার জন্য, ইনক্রিজ করার জন্য আমাদের এই অ্যালকালি ইউজ করতে কাজ করে, হেল্প করে। টু কন্ট্রোল দ্য পিএইচ অফ দ্য, এটা বলেছি, টু স্ট্রেংথ দ্য বন্ড বিটুইন ডাই এবং ফাইবার, এবং ডাই এবং ফাইবারের সাথে বন্ড ক্রিয়েশনেও হেল্প করে থাকে এবং বন্ডের স্ট্রেংথ বাড়ানোর জন্যও হেল্প করে থাকে অ্যালকালি। এই গেল হচ্ছে আমাদের কেমিক্যাল অথবা অক্সিলারিজ ইউজড অফ ডিরেক্ট ডাইস। কী ধরনের কেমিক্যাল অথবা অক্সিলারিজ ইউজ করা হয় ডিরেক্ট ডাই ডাইংয়ের ক্ষেত্রে, সেইগুলোর মোটামুটি একটা ধারণা।
এখন যে টপিক্সটা আমরা পড়ব সেটা হচ্ছে ফ্যাক্টরস হুইচ আর রেসপন্সিবল ফর ডাইং উইথ ডিরেক্ট ডাইস। ডিরেক্ট ডাই দিয়ে যখন আমরা ডাইং করতে যাব, রং করতে যাব, তখন কি কি ধরনের ফ্যাক্টর আমাদের কনসিডার করতে হবে অথবা কন্ট্রোলিং প্যারামিটার কোনগুলা, যেমন হচ্ছে আমাদের টাইম, টেম্পারেচার, কনসেন্ট্রেশন, এই বিষয়গুলো হচ্ছে পিএইচ এর ইফেক্ট অফ পিএইচ, যেখানে অ্যালকালির অ্যাক্টিভিটি, ফাংশন, এই বিষয়গুলো হচ্ছে কন্ট্রোলিং প্যারামিটার ফর ডাইরেক্ট ডাইস। ডাইরেক্ট ডাই দিয়ে যখন আমরা ডাইং করতে যাব এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথমেই দেখি ইফেক্ট অফ পিএইচ। আমি এর আগে বলছি যে সাধারণত ডিরেক্ট ডাই নিউট্রাল টু অ্যালকালাইন কন্ডিশনে ভালো কাজ করে, আর পিএইচ রেঞ্জ অ্যালকালাইন কন্ডিশনে রাখতে হবে। মাইল্ড অ্যালকালি ক্যান বি ইউজড, তবে ডার্ক শেড হলে সেক্ষেত্রে আমরা স্ট্রং অ্যালকালি ইউজ করতে পারি। তার মানে পিএইচটা অবশ্যই আমাদের অ্যাবভ 7 টু 11.5 পর্যন্ত আমাদের রাখতে হবে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। এরপর দেখো ইফেক্ট অফ টেম্পারেচার। ডিরেক্ট ডাই দিয়ে সাধারণত ডাইং করা হয় হট টু বয়েল টেম্পারেচারে। হট টু বয়েল টেম্পারেচারে ডাইং করা হয়ে থাকে এবং কালার, স্ট্রাইক, পেনিট্রেশন এটা ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের উপর। যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে পেনিট্রেশন, এক্সজশন পার্সেন্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকে কত দূর পর্যন্ত, একটা হট টু বয়েল অথবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত। ডাইং অ্যাট বয়েল টেম্পারেচার প্রডিউসিং মোর লেভেল অ্যান্ড বেটার পেনিট্রেটেড ডাইং। ইনক্রিজ অফ টেম্পারেচার ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ডাই অবজার্ভড বাই দ্য ফাইবার অ্যাট ইকুইলিব্রিয়াম। অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেজে, মানে ডাইং কমপ্লিট হয়ে গেছে, এমন একটা স্টেজে আছে যেখানে ডাই মলিকুলগুলো আর ফাইবারের ভেতর পেনিট্রেট হচ্ছে না এবং ফাইবারের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে না। এই ইকুইলিব্রিয়াম স্টেজের পরেও যদি আমরা টেম্পারেচার হয়তো বয়েল 100-র উপরে 110-20 করলাম, সেক্ষেত্রে কী হবে, ডাইগুলো ডিজলভ হবে, ফাইবারের ভেতর থেকে বের হয়ে আসবে এবং এটাকে ওই ইকুইলিব্রিয়াম স্টেজের পর থেকে একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর থেকে ডাই ডিজলভ হবে, ডাই ফাইবারের ভেতর থেকে বের হয়ে আসতে থাকবে। তাহলে টেম্পারেচার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কন্ট্রোলিং প্যারামিটার ফর ডিরেক্ট ডাই ডাইং। এরপরে আসা হচ্ছে টাইম। আচ্ছা, টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, কারণ আমরা যখনই হচ্ছে ডাই সলিউশনের মধ্যে মলিকুল টেক্সটাইল ম্যাটেরিয়াল দিই, খুব প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে 50% ডাইং হয়ে যায়। এর বাকি 50% ডাইং করতে হলে মিনিমাম 45 থেকে 60 মিনিট পর্যন্ত ডাইং একটা সার্টেন টেম্পারেচারে আমাদেরকে ডাইং প্রসেসটা কন্টিনিউ করতে হয়। তা যত বেশি টাইম আমরা ডাইংটা কন্টিনিউ করতে পারবো তত বেশি ডাই মলিকুল ফাইবারের ভেতর পেনিট্রেট হবে এবং এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদেরকে সবসময় লিকার সার্কুলেশন অথবা স্টাইরিংয়ের পজিশনে রাখতে হবে। এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস টু লিকার রেশিও, M:L সংক্ষেপে আমরা বলে থাকি, যেটা হচ্ছে ম্যাটেরিয়াল টু লিকার রেশিও। এখন ম্যাটেরিয়াল টু লিকার রেশিও হচ্ছে, যদি এরকম হয় 100 কেজি ফ্যাব্রিক আমরা ডাইং করতে চাই, তাহলে যদি 1 কেজি ডিরেক্ট ডাই ইউজ করি তাহলে ম্যাটেরিয়াল টু লিকার রেশিও হবে, ম্যাটেরিয়াল টু লিকার রেশিও যেমন হবে ও কনসেন্ট্রেশন অফ ডাইসের যেরকম হবে, 100 কেজি কাপড়ের জন্য যদি 2 কেজি ডাই ইউজ করি তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ হবে, ডাবল কনসেন্ট্রেশন হবে। তাই ম্যাটেরিয়াল টু লিকার রেশিওর উপরে দেখা যাচ্ছে যে কী পরিমাণ ডাই মলিকুল সলিউশনের ভিতরে আছে সেটা ডিপেন্ড করতেছে, এবং ডাই মলিকুলের পরিমাণ যত বেশি হবে তত ডাই মলিকুল ফাইবারের মধ্যে বেশি পেনিট্রেট হবে, শেড বেশি ডেপথ হবে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল টু লিকার রেশিওর ক্ষেত্রে। এখন যদি 100 কেজি কাপড় 100 কেজি কাপড়ের জন্য যদি আমরা 1000 লিটার পানি নেই, 1000 লিটার পানি নেই
এবং দ্রবণ 1000 লিটার হয়, সেখানে হচ্ছে 1 কেজি 2 কেজি ডাই দিই, তাহলে ডাই কনসেন্ট্রেশন খুব কম হবে এবং হিউজ পরিমাণ ওয়াটার কনজাম্পশন হবে, যে কারণে আমরা মানে অনেক বেশি টাইম কনজিউমিং হবে ডাই মলিকুলগুলো ফাইবারের ভেতর পেনিট্রেট করতে, যেটা ডাইংয়ের জন্য যে কস্টিং বেড়ে যাবে। এই জন্য ম্যাটেরিয়াল টু লিকার রেশিও খুবই ইম্পর্ট্যান্ট, যে আমার 100 কেজি কাপড়ের জন্য কত পরিমাণ কতটুক সলিউশন আমরা রাখলে, দ্রবণ রাখলে আমাদের পারফেক্ট ডাইং হবে, সেখানে টাইম এবং আদার কস্টিং কম হবে। এরপর হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটটা অলরেডি আমি বলে ফেলছি। ইলেকট্রোলাইটের কি ধরনের অ্যাক্টিভিটি, ফাংশনালিটি, ইফেক্ট, এটা আমার অলরেডি বলা হয়ে গেছে। এরপর আসে দেখো ইফেক্ট অফ পার্টিকেল সাইজ। ইফেক্ট অফ পার্টিকেল, ডাই পার্টিকেল সাইজ, অবশ্য ডাই পার্টিকেল সাইজ, এটা ডাই পার্টিকেল সাইজ যত বড় হবে তার সলিউবিলিটি তত কম থাকবে এবং পেনিট্রেশন তত কম হবে। ডাই মলিকুল সাইজ, পার্টিকেল সাইজ যত ছোট হবে সলিউবিলিটি বেশি হবে এবং পেনিট্রেশন বেশি হবে। আচ্ছা, এরপর আছে ইফেক্ট অফ কনসেন্ট্রেশন। লাস্ট ওয়ান হচ্ছে ইফেক্ট অফ কনসেন্ট্রেশন। এটা আমার কিছুটা বলা হয়ে গেছে, একটা আরেকটার সাথে রিলেটেড, কারণ কনসেন্ট্রেশন যত বেশি হবে ডাইবাতে, ডাই মলিকুলের পরিমাণও বেশি থাকবে এবং ফাইবারের মধ্যে পেনিট্রেশনও খুব বেশি হবে। মানে বেশি ডেপথ অফ কালার যদি আমরা চাই, তাহলে বেশি পরিমাণ ডাইস আমাদের দ্রবণের দরকার হবে এবং বেশি সময় টাইম লাগবে এবং টেম্পারেচার বেশি দিতে হবে যদি আমরা ডেপথ মানে ডার্ক শেড চাই। আর যদি লাইট শেড চাই, সেক্ষেত্রে কনসেন্ট্রেশন কম থাকবে, ডাইসের কনসেন্ট্রেশন কম থাকবে এবং টাইম, টেম্পারেচার কম লাগবে। এরপরেও আরও বেশ কিছু ইফেক্ট আছে, কন্ট্রোলিং প্যারামিটার আছে, ডাই সলিউবিলিটি, এগুলো রিলেটেড অলরেডি বলা হয়ে গেছে। ইনফ্লুয়েন্স অফ অক্সিলারেশন অন ডাই অ্যাবজর্পশন, মানে ডাই শোষণ করার ক্ষেত্রে আরও বেশ কিছু আছে, যেমন ওয়েটিং এজেন্ট হিসেবে যদি আমরা ডিটারজেন্ট ইউজ করে থাকি, তাহলে অ্যানায়নিক, নন আয়নিক, ক্যাটায়নিক, অ্যামফোটারিক 4 ধরনের ডিটারজেন্ট আমরা মার্কেটে পেয়ে থাকি। তা যেহেতু ডিরেক্ট ডাই হচ্ছে অ্যানায়নিক ডাই, এক্ষেত্রে যদি ওয়েটিং অথবা ডিটারজেন্ট আমরা ফিনিশিংয়ের ক্ষেত্রে নন আয়নিক ইউজ করি, তাহলে ডাইসের যে প্রপার্টিস অথবা ডাই ফাইবারের যে ইন্টারেকশন, এটাতে কোনো ধরনের নেগেটিভ রিয়াকশন করবে না। এই জন্য হচ্ছে যদি আমরা এরকম করি যে যেহেতু এটা অ্যানায়নিক ডাই, ডিরেক্ট ডাই হচ্ছে অ্যানায়নিক ডাই, এটার সাথে যদি আমরা ক্যাটায়নিক ডিটারজেন্ট ইউজ করি, তাহলে ফিনিশিংয়ের ক্ষেত্রে তখন এটা কি হতে পারে, পজিটিভ নেগেটিভ মিলে অন্য এক ধরনের সল্ট প্রডিউস করতে পারে, যেটা আসলে এটা কি করতে পারে, শেডকে অল্টার করে দিতে পারে, এটা একটা প্রবলেম। আর যদি আমরা নন আয়নিক ইউজ করি ডিটারজেন্ট অথবা ওয়েটিং এজেন্ট, সেক্ষেত্রে আমাদের শেড অল্টার হওয়ার পসিবিলিটি কম থাকবে। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কন্ট্রোলিং প্যারামিটার অথবা ফ্যাক্টরস হুইচ উই মাস্ট কনসিডার ডিউরিং ডিরেক্ট ডাই ডাইং। আচ্ছা, এখন আমরা আসি হাউ ক্যান উই অ্যাপ্লাই ডিরেক্ট ডাই অন কটন ফাইবার। কটন ফাইবার আমরা কিভাবে ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করতে পারি, অ্যাপ্লিকেশন মেথডটা কি, এটা একটু আমরা দেখি। অ্যাপ্লিকেশন মেথড অফ ডিরেক্ট ডাই।
এখানে একটা ডাইং সাইকেল দেওয়া আছে, এটা দ্বারাই আমরা অনেক কিছু বোঝাতে পারবো। মোটামুটি সবই বোঝা যাচ্ছে এখানে যে আমরা কিভাবে একটা টেক্সটাইল ম্যাটেরিয়ালকে, কটনকে অথবা সেলুলোজিক ম্যাটেরিয়ালকে ডাইং করে থাকবো। সাধারণত আমরা নর্মাল টেম্পারেচারে একটা পাত্রের মধ্যে পানি নিব, যেটা আইডিয়াল সলভেন্ট, পানির সাথে রেসিপি অনুযায়ী, স্পেসিফিক রেসিপি অনুযায়ী আমরা কি করব, ডাইস, কেমিক্যাল এবং আদার অক্সিলারিজ আমরা মেপে নেব, ক্যালকুলেশন করে নেব। আমরা একটা রেসিপি লিখি, একটা ইন জেনারেল রেসিপি, যেমন সাপোজ আমরা 2% শেড করব, তার ডাই দেব আমরা 2%। এটা হচ্ছে অন দ্য OWF, অন দ্য ওয়েট অফ ফ্যাব্রিক। আচ্ছা, ডাই আমরা নিলাম 2%, এরপর সোডা অ্যাশ নিব, সোডিয়াম কার্বনেট, এটা আমরা হয়তো 1 থেকে 5 গ্রাম। এটা ডিপেন্ড করতেছে টাইপ অফ ফাইবার, ফ্যাব্রিক কনস্ট্রাকশন, অ্যামাউন্ট অফ শেড অথবা শেড পার্সেন্টেজ, এটার উপরে। সাধারণত আমরা রেসিপিটা হাজারো রকমের হতে পারে, এটা আমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করতেছে। গ্লোবাল সল্ট, গ্লোবাল সল্ট হয়তো আমরা 5 গ্রাম পার লিটার নিতে পারি। এটা গ্লোবাল সল্ট হচ্ছে যদি এমন হয় যে আমরা সব অল কাইন্ড অফ শেড আমাদের কি করতে হবে, শুধু গ্লোবাল সল্টই ইউজ করব, তাহলে আমরা লাইট শেডের জন্য হয়তো 5 গ্রাম পার লিটার নিলাম, আর মিডিয়াম শেডের জন্য 10 গ্রাম পার লিটার নিলাম, আর ডার্ক শেডের জন্য হয়তো 15 থেকে 20, 25, 30 গ্রাম পার লিটার। এটা হচ্ছে ডাইসের ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে, কারণ ডিরেক্ট ডাইসের বিভিন্ন প্রপার্টিস আছে, বিভিন্ন টাইপের ডিরেক্ট ডাইস আছে। কোনো ডাইসে যদি এরকম হয় যে সল্ট কন্ট্রোলেবল হয়, তাহলে সল্টের পরিমাণ বেশি লাগবে, যদি সেলফ লেভেলিং হয় তাহলে সল্টের প্রয়োজন নেই। এটা ডিপেন্ড করতেছে কোন ধরনের ডিরেক্ট ডাইস এবং তার ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিসের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, গ্লোবাল সল্ট আমরা নিলাম। এরপর পিএইচ, আমাদের যখনই আমরা অ্যালকালি ইউজ করতেছি পিএইচ অবশ্যই সেটা 7-এর উপরে যাচ্ছে, 8, 9, 10, 11, 11.5, 12 এরকম যাচ্ছে। এরপর হচ্ছে ওয়েটিং এজেন্ট নেব আমরা, ওয়েটিং এজেন্ট নিব 1 থেকে 2 গ্রাম পার লিটার, মানে যেটা অ্যাজ পার রিকোয়ার্ড। সিকোস্টারিং এজেন্ট, সিকোস্টারিং এজেন্টটা কমন ইউজ করা হয়, কারণ হচ্ছে সিকোস্টারিং এজেন্ট দ্বারা ওয়াটার হার্ডনেস, যেহেতু আমরা এখানে সলভেন্ট হিসেবে নিচ্ছি পানি, এই পানিটা আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট WTP-তে আমরা ট্রিটমেন্ট করে নিই, সফট ওয়াটার বানাই নিই। তারপরেও হচ্ছে যখন আমরা ডাইংয়ে ইউজ করতে যাব, যদি কিছু পরিমাণ হার্ডনেস থেকে যায়, সেটা রিমুভ করার জন্য অথবা মেটাল পার্টকে ডিঅ্যাক্টিভেট করার জন্য আমরা বিভিন্ন ধরনের সিকোস্টারিং এজেন্ট ডাইং রেসিপিতেই অ্যাড করে দিই। লেভেলিং এজেন্ট আছেই। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল টু লিকার রেশিও, এটা সাধারণত 1:7, 8 বর্তমানে বেশি প্র্যাকটিস হচ্ছে, কারণ যত ম্যাটেরিয়াল টু লিকার রেশিও যত কমিয়ে পারফেক্ট অথবা এক ভালোভাবে লেভেল ইউনিফর্ম ডাইং করা যায়, ততই ভালো, কারণ মেটাল টু লিকার রেশিও যত কম হবে, লিকারের পরিমাণ কম হবে, ওয়াটার কনজাম্পশন কম হবে, ইউটিলিটি খরচ কম হবে, কস্ট কম হবে। তাহলে মেটাল টু লিকার রেশিও এখানে 1 কেজির জন্য 7 লিটার অথবা 8 লিটার সলিউশন হবে। যদি 100 কেজি হয় 700 অথবা 800 লিটার সলিউশন হবে। সেই সলিউশনের মধ্যে সব কিছুই থাকবে, যেমন ডাইস থাকবে, সল্ট, সোডা, অ্যাসিড, সল্ট, সোডা, ওয়েটিং, আদার্স কেমিক্যালগুলো থাকবে। আচ্ছা, টাইম সাধারণত এখানে 60 to 70 মিনিট দেওয়া আছে, তো নর্মালি 45 থেকে 60 বেশি প্র্যাকটিস করা হয়ে থাকে। আমরা এখানে দেখি, এই গ্রাফটা দেখলে আমরা বুঝতে পারবো যে আরও ডাইং সাইকেলটা দেখলে আরও বুঝতে পারবো। প্রথমে হচ্ছে আমরা একটা পাত্র নেব, পাত্রের মধ্যে যেটাকে আমরা ডাইং ভেসেল বলতেছি, ডাই বাথ অথবা এটার নাম দিচ্ছি ভেসেল। এর ভিতরে হচ্ছে আমরা পানি নিলাম, ওয়াটার নিলাম, তারপর হচ্ছে আমরা ডাইস নিব, ডিরেক্ট ডাই নিব,
এর ভিতরে টেক্সটাইল ম্যাটেরিয়াল ফ্যাব্রিক নিলাম, কটন ফ্যাব্রিক নিলাম। এখন এই স্টেজে কোনো টেম্পারেচার দেওয়া হচ্ছে না, নর্মাল স্টেজে অথবা রুম টেম্পারেচারে আমরা বাথটাকে সেট করতেছি, রুম টেম্পারেচারে বাথটা সেট করতেছি। এবং এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড 50% সল্ট আমরা এখানে ইউজ করতে পারি। টোটাল যে পরিমাণ সল্ট হবে তার অর্ধেক আমরা এখানে ইউজ করতে পারি। সাপোজ আমরা সোডিয়াম ক্লোরাইডই নিলাম ইনিশিয়াল স্টেজে, মানে এরপরে আমরা টেম্পারেচার রাইজ করব। টেম্পারেচার এটা যাইতে থাকবে হচ্ছে রুম টেম্পারেচার থেকে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত যাওয়ার পরে সেখানে কি হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ডাই মলিকুলগুলো ফাইবারের ভিতর পেনিট্রেট হতে থাকবে, এক্সজশন হতে থাকবে। এরপর এইভাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাথটা ওঠার পরে দেন টেম্পারেচারটা ফিক্সড করে সেট আপ দিয়ে এটা মেশিন চলতে থাকবে 45 থেকে 50 মিনিট পর্যন্ত ডাইং কন্টিনিউ চলতে থাকবে। এখানে সলিউশনগুলো হচ্ছে সার্কুলেশন হতে পারে অথবা স্টারিং, কন্টিনিউয়াস স্টারিং হতে পারে অথবা ফ্যাব্রিক মুভমেন্ট হতে পারে। সলিউশনের ভিতরে দুইটা প্রসেসেই হতে পারে। এখন এইভাবে জাস্ট কন্টিনিউয়াসলি ডাইং হবে কত, 45 থেকে 50 অথবা 60 মিনিট ডাইং হওয়ার পরে সেখানে ডিফিউশন হবে, মাইগ্রেশন হবে ফাইবারের মধ্যে, ডাইমলিকুল ডিফিউশন মাইগ্রেশন হবে এবং ইউনিফর্ম ডাইং যখন হয়ে যাবে আমরা স্যাম্পলটা কালেক্ট করব। 50 মিনিটস পর কালেক্ট করে দেন যদি আমরা দেখি যে ইউনিফর্ম ডাইং হয়েছে, এরপর আমরা মেশিনটাকে স্টপ করে টেম্পারেচার ডাউন করাবো। এটা যখন 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আসবে, কুলিং স্টেজে আসবে, তখন আমরা বাথটাকে ড্রেন করে দিয়ে ওটা রেঞ্জিং করব। রেঞ্জিং হচ্ছে ওয়াশ, হট এবং কোল্ড রেঞ্জিং হতে পারে। আমরা প্রথমে হট ওয়াশ দেবো, কোল্ড ওয়াশ দেবো, হট ওয়াশ দেবো এবং এই ওয়াশিংয়ের কাজটা, রেঞ্জিংয়ের কাজটা হচ্ছে এক্সেস ফিক্সড ডাই স্টাফগুলো যেগুলো ফ্যাব্রিকের সারফেসে লেগে থাকে, ফাইবারের ভিতরে পেনিট্রেট হয়নি, শুধু অ্যাডজর্পশন হয়েছে, ওই ধরনের ডাইসগুলো যাতে ফ্যাব্রিকের সারফেস থেকে রিমুভ হয়ে যায়, এটার জন্য আমরা 1-2টা হট এবং কোল্ড ওয়াশ দেবো। দেওয়ার পরে আমরা ফাইনালি কালার্ড ফ্যাব্রিক পাবো। এটা হচ্ছে কমন প্রসেস অফ ডাইং। এখানেও আমাদের পিপিটিতেও আছে, লেকচার শিটেও আছে, ক্লাস এ বি সি ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন অফ ডিরেক্ট ডাইস, তারপর হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার, সল্ট, ইফেক্ট অফ সল্ট এবং ইফেক্ট অফ সল্টের এখানে একটা গ্রাফিক্যাল অ্যানিমেশন টাইপের দেওয়া আছে যেখানে ইলেকট্রোলাইট কীভাবে কাজ করতেছে। জাস্ট হচ্ছে ডাই আয়নগুলো, এটা হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল অথবা ফ্যাব্রিকের সারফেসটা পার্শিয়ালি নেগেটিভ সারফেসটা নেগেটিভ চার্জযুক্ত থাকে এবং এটাকে ইলেকট্রোলাইট যে সোডিয়াম আয়ন থাকে যে সেটাকে পার্শিয়ালি পজিটিভ করে দিচ্ছে। টেক্সটাইলের সারফেসটাকে পার্শিয়ালি পজিটিভ যখন হচ্ছে তখন অ্যানায়নিক ডাইসের যে অ্যানায়নিক কালার্ড পোর্শনটা আছে সেটা অ্যাট্রাকশন হচ্ছে ফাইবারের সারফেস দ্বারা, তখন এই ডাইমলিকুলগুলো ফাইবারের ভিতর পেনিট্রেট হচ্ছে। এটাই হচ্ছে কমন মেকানিজম অফ ডিরেক্ট ডাইস ডাইং। ইফেক্ট অফ ইলেকট্রোলাইট এগুলো আমার বলা হয়ে গেছে। ফিক্সেশন অফ ডিরেক্ট ডাই, এটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে আফটার ট্রিটমেন্ট আমরা যেটা বলতেছি। সাধারণত আমরা যখন সেলুলোজিক ম্যাটেরিয়াল ডাইং করি তখন রিঅ্যাক্টিভ ডাই অথবা ডিরেক্ট ডাই যেটাই হোক আমরা হিউজ অ্যামাউন্ট অফ অ্যালকালি ইউজ করি পিএইচটা অ্যালকালাইন স্টেজে রাখার জন্য। তো অ্যালকালাইন স্টেজে পিএইচ রাখতে গেলে আমাদের অ্যালকালি ইউজ করতে হচ্ছে। এই অ্যালকালি যদি ফ্যাব্রিক ডাইং করার পরে থেকে যায় ফ্যাব্রিকের ভিতরে, সেটা আসলে হেলথ হ্যাজার্ডাস, যে কারণে আমাদের কি করতে হয়, নিউট্রাল করতে হয়। যখন আমরা অ্যালকালি
এবং অ্যাসিড একসাথে দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, মানে ফ্যাব্রিকের মধ্যে ডাইং করা ফ্যাব্রিকের মধ্যে যদি অ্যালকালি থেকে থাকে, কারণ থাকার পসিবিলিটি বেশি, আমরা অ্যালকালাইন মিডিয়ামেই হচ্ছে ডাইং করতেছি ডিরেক্ট ডাই দিয়ে। এই জন্য হচ্ছে ওয়াশ করার পর, ডাইং শেষে ওয়াশ করার পর ওয়াশের সময় আমরা কি করতে পারি, 1 থেকে 3% মাইল্ড অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, মাইল্ড অ্যাসিড দ্বারা হচ্ছে ওয়াশ করা। তখন এই যদি অ্যালকালি থাকে ফ্যাব্রিকের ভিতরে, তাহলে অ্যাসিড এবং অ্যালকালি মিলে এটা নিউট্রাল পজিশনে চলে যাবে, সল্ট হয়ে যাবে নিউট্রাল পজিশন, এবং সল্টটা ফ্যাব্রিকের সাথে থাকলেও সমস্যা নেই, অথবা এটা ওয়াটারে রিনজিং করার সময় এটা রিমুভ হয়ে যায়। এরপর হচ্ছে লাস্ট স্টেপটা হচ্ছে স্ট্রিপিং। সাপোজ এমন হইলো যে আমরা ডাইং করলাম, ডাইং করার শেষে শেডটা আনইভেন হয়ে আসলো, অথবা অনেক বেশি ডার্ক হয়ে আসলো, অথবা অনেক বেশি লাইট হয়ে গেলো, যেটা কাস্টমারের রিকোয়ারমেন্টকে ম্যাচ করে না, কাস্টমারের রিকোয়ারমেন্টকে ম্যাচ করে না, তখন সেটা কি করতে হবে, ওই ফ্যাব্রিকটাকে আমাদের রিডাই করতে হবে, অথবা নতুনভাবে প্রসেস করতে হবে। রিডাই করতে গেলে আমাদের হয়তো যদি বেশি ডার্ক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাইড্রোস অথবা কি বলে ব্লিচিং এজেন্ট, এগুলো দিয়ে আমাদের কিছুটা সময় প্রসেস করতে হবে। তাতে কি হবে, কিছু এক্সট্রা ডাই মানে ডার্ক হয়ে গেলে কিছু কালার ফ্যাব্রিক থেকে বের হয়ে আসবে, শেডটা লাইট হবে। আর যদি এরকম হয় একেবারে আনলেভেল হয়ে যায়, সেটা আসলে চালানো যাচ্ছে না, তখন এক্ষেত্রে কী করতে হবে, হাইড্রোস দিয়ে এবং অথবা ব্লিচিং এজেন্ট দিয়ে আমাদের পুরো কালারটাকে ফ্যাব্রিক থেকে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে দেন আদার্স অন্য কোনো কালার অথবা লাইট কালার অথবা আদার্স কোনো ডার্ক কালার আমরা প্রডিউস করতে পারবো অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এই প্রসেসটাই হচ্ছে, যদি ফল্টটি ডাইং হয়ে থাকে, আনলেভেল ডাইং অথবা এক্সেস ওভার ডাইং অথবা লো ডাইং, এই ধরনের কিছু হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে স্ট্রিপিং টু কি বলে এটা, টু রিমুভ দ্য কালার ফ্রম দ্য ফ্যাব্রিক। দিস প্রসেস ইজ কল্ড স্ট্রিপিং। এটাকে আমরা এভাবে বলতে পারি, ইফ দ্য টেক্সটাইল গুডস বিকাম আনইভেন ডাইং অ্যান্ড নট সুইটেবল ফর ইউজিং, দ্য কালার হ্যাজ টু বি রিমুভড। আমরা দ্য কালারকে রিমুভ করে দিতে হবে, এই প্রসেসটাকে আমরা বলতেছি স্ট্রিপিং। এবং এখানে আমরা বয়লিং টেম্পারেচারে হাইড্রোস ইউজ করতে পারি, সোডিয়াম হাইড্রোসালফাইড ইউজ করতে পারি, অথবা ব্লিচিং এজেন্ট সোডিয়াম হাইপোক্লোরাইড হতে পারে। ব্লিচিং এজেন্ট ইউজ করে আমরা কালারটাকে আবার মানে একবার পেনিট্রেট করে আবার এটাকে মানে একবার অ্যাবজর্পশন করানো, যদি এটা ব্যবহার উপযোগী না হয় তাহলে সেটাকে আবার ডিজর্পশন করা। এই ডিজর্পশনটাই হচ্ছে স্ট্রিপিং প্রসেস। এটাই হচ্ছে মোটামুটি ডিরেক্ট ডাইসের অ্যাপ্লিকেশন এবং আদার্স রিলেটেড ডেসক্রিপশন। তাহলে আজকের লেকচারে আমরা যেটা জানলাম যে ডিরেক্ট ডাই কাকে বলে, ইন্ট্রোডাকশনে আমরা দেখলাম, ডেফিনেশনে বলতে পারি ডিরেক্ট ডাই কাকে বলে, ডিরেক্ট ডাইসের কী ধরনের প্রপার্টিস, এটা অ্যানোয়নিক ডাইস, ওয়াটার সলিউবল ডাইস, এবং এটা খুব সস্তা চিপ, বাট এটা বেশি পরিমাণ পপুলার হয়নি, ইউজ হচ্ছে না, কী কারণে, এটার ওয়াশিং ফাস্টনেসটা ভালো না, ডাই মলিকুল সাইজ খুব ছোট, এবং খুব সহজে ওয়াশিংয়ে নর্মাল লন্ড্রি ওয়াশে এটা ব্লিড করে, কালার ব্লিড করে এবং উঠে আসে। আর কিছু কমপ্লেক্স ডিরেক্ট ডাইস, মডিফাইড ডিরেক্ট ডাইস আছে যেগুলো ওয়াশিং ফাস্টনেস প্রপার্টিস মোটামুটি ভালো। এবং এরপর আমরা দেখলাম যে ক্লাসিফিকেশন ডিপেন্ড অন দ্য লেভেলিং প্রপার্টিসের উপর ভিত্তি করে আমরা দেখলাম সেলফ লেভেলিং, সল্ট কন্ট্রোলেবল এবং টেম্পারেচার কন্ট্রোলেবল ডাইস। এবং কেমিক্যাল কনস্টিটিউশনের উপর ভিত্তি করে আমরা বেশ কিছু ডাইস দেখলাম, অ্যাজো টাইপের ডাইস, স্টিলবেন টাইপস, থ্যালোসাইজিন টাইপস, থায়োজল ডেরিভেটিভস, বিভিন্ন ধরনের ডিরেক্ট ডাই দেখলাম। এরপর আমরা মেকানিজম পড়লাম ডিরেক্ট ডাই কীভাবে আমরা প্রডিউস করতে পারি অ্যালকালি সহযোগে, এবং এটা ফাইবারের সাথে কীভাবে বন্ড ক্রিয়েশন করে, কোন ধরনের বন্ড হয় অ্যামাইনো গ্রুপ অফ ডাই পার্ট আর হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ অফ সেলুলোজিক পার্টের সাথে বন্ড ক্রিয়েশন হচ্ছে, হাইড্রোজেন বন্ড হচ্ছে এবং ফাইবারটা কালার হচ্ছে।
এরপরে আমরা দেখলাম বিভিন্ন ধরনের অক্সিলারিজ ইউজ হয়। অক্সিলারিজগুলো কী কী? ওয়েটিং এজেন্ট, লেবেলিং এজেন্ট, সিকোস্টারিং এজেন্ট, সল্ট, যেটা ইলেকট্রোলাইট বলতেছি, এইগুলোর হচ্ছে কাজ কী এবং কোন ক্ষেত্রে কোন ধরনের অ্যাকশনের ক্ষেত্রে কোন ধরনের কেমিক্যাল আমরা ইউজ করব সেটা দেখেছি। এরপরে দেখলাম হচ্ছে ইফেক্ট অথবা ফ্যাক্টরস উই মাস্ট কনসিডার ডিউরিং ডিরেক্ট ডাই ডাইং। ডিরেক্ট ডাই ডাইংয়ের ক্ষেত্রে আমাদের কোন ধরনের ফ্যাক্টরসগুলো কনসিডার করতে হবে। এবং ফাইনালি আমরা দেখলাম অ্যাপ্লিকেশন মেথড অফ ডিরেক্ট ডাই এবং স্ট্রিপিং প্রসেস, আফটার ট্রিটমেন্ট প্রসেস। এটা হচ্ছে আজকের লেকচারের এটাই, এ পর্যন্তই। যদি ডিরেক্ট ডাই সম্বন্ধে আর কোনো কিছু তোমাদের কোশ্চেন থাকে, জানার থাকে, ইনশাল্লাহ নেক্সট আমাকে কোশ্চেন করলে নেক্সট ক্লাসে রিভিউ করা হবে ইনশাল্লাহ।